স্বাগতম সপ্তম শ্রেণীর আমার ছোট ভাই এবং আপুদেরকে। কেমন আছো তোমরা? আশা করি তোমরা সবাই ভালো আছো। সো তোমাদের এখন মাথার মধ্যে একটু কনক নাড়া দিয়েছে, কেন বলো তো? সামনে তোমাদেরকে অর্ধবার্ষিকী পরীক্ষা, রাইট? এই অর্ধবার্ষিক পরীক্ষাতে কিন্তু ভালো রেজাল্ট করতে হবে। সো এখনো কিন্তু তোমরা অনেকেই দেখা গেল বই করো নাই, হেলে দুলে পড়াশোনা করছো। এখন থেকে আর হেলে দুলে পড়াশোনা করা যাবে না। তোমাদের জন্য ভাইয়া স্পেসিফিকভাবে এই সপ্তম শ্রেণী বিজ্ঞান বইয়ের প্রত্যেকটা অধ্যায় আমরা ক্লাস তোমাদেরকে করিয়ে দেব, শিখিয়ে দেব, ঠিক আছে? সেই ধারাবাহিকতায় আমরা একটু পিছনে যাব। আমি তোমাদেরকে এই যে দেখো, তোমাদের এটা হচ্ছে বইয়ের সূচিপত্র। আমি তোমাদেরকে পঞ্চম অধ্যায় থেকে, রাইট? সো পঞ্চম অধ্যায় থেকে নবম অধ্যায়, অর্থাৎ টোটাল 5টা ক্লাস, ঠিক আছে? এই টোটাল 5টা ক্লাস তোমাদেরকে আমি ইউটিউবে দিয়ে রাখছি। আশা করছি তোমরা অনেকেই হয়তো এখনো দেখো নাই, কারণ এগুলো তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাসে আছে। আর অনেকের হচ্ছে অর্ধবার্ষিক পঞ্চম অধ্যায় পর্যন্ত আছে, রাইট? তোমরা অনেকেই এটা দেখেছো, বাট বাকিগুলো দেখো নাই। কেন দেখো নাই? কারণ আমি ভেবেছি এগুলো তোমরা পড়ে ফেলবে, সেই জন্য। বাট দেখা গেল এগুলো তোমাদেরকে গুছিয়ে দেওয়ার জন্য অনেকেই রিকোয়েস্ট করেছো। ডোন্ট ওয়ারি, আমি চেষ্টা করব তোমাদেরকে এই চ্যাপ্টারগুলো তোমাদের অর্ধবার্ষিকের জন্য গুছিয়ে দেওয়ার। আর তোমরা যারা নতুন আমার ক্লাস করতে আসছো বা জানো না যে ক্লাসটা আমি কিভাবে করাই, একটু বলতে রাখি তোমাদেরকে যে আমি আমার ক্লাসটা দেখার সময় তুমি হচ্ছে তোমার হাতে মেইন বুকটা নিবা, রাইট? সো মেইন বুকটা নিবা, এবং আমার এই ক্লাসটা একদম পুরাপুরি 100% কার জন্য হবে জানো? যে একবার তার বইটা, ঠিক আছে, তার বইটা সে একবার রিডিং দিয়ে রাখছে, একবার সে পড়ছে, এখন চাচ্ছে সে পরীক্ষার আগে একটা রিভিশন দেওয়ার জন্য, ঠিক আছে? একদম 100% তার জন্য কভার হবে। এখন আসো, আমি তোমাদেরকে কি করব, কঠিন টপিক থাকে তোমাদেরকে, রাইট? কিছু কঠিন টপিক থাকে, কিছু কি থাকে বলতো? কঠিন টপিক থাকে। আমি সেই টপিকগুলা তোমাদেরকে বুঝিয়ে দেব, ঠিক আছে? সেই টপিকগুলো তোমাদের কি করে দেব? বুঝিয়ে দেব। অ্যান্ড দেন কি করবো বলো তো? অ্যান্ড দেন এটার পরে হচ্ছে তোমাদেরকে কিছু দাগিয়ে দেব, যেগুলো তোমরা নিজেরাই পড়তে পারবা। আচ্ছা, তুমি সপ্তম শ্রেণীতে পড়াশোনা করতেছো, এই দাগানো লাইনটাকে তুমি পড়তে পারবে না? বলো তো, তুমি দাগানো লাইনটাকে পড়তে পারবা না? অবশ্যই পড়তে পারবা। তাই আমি প্রথমে কি করব, কঠিন টপিকগুলো তোমাদেরকে বুঝিয়ে দেব, অ্যান্ড দাগানো লাইনগুলো তোমরা নিজেরা হচ্ছে কি করবা, সেলফ স্টাডিটা করবা, ঠিক আছে? সবার মনে থাকবে। আমি ক্লাসটা শুরু হওয়ার আগে হয়তো বেশি কিছু কথা বলে ফেলছি। চলো আমরা আজকে প্রথম অধ্যায়টা পড়ার চেষ্টা করব। আমাদের প্রথম অধ্যায়ের নাম কি? আমাদের প্রথম অধ্যায়ের নাম হলো নিম্ন শ্রেণীর জীব। নিম্ন শ্রেণীর জীব। আবার নিম্ন শ্রেণীর জীব মানে তারা না, গরিব মানুষদেরকে বোঝায় নাই। প্রকৃতিতে কিন্তু এমন কিছু জীব আছে যেগুলো হচ্ছে কালি চোখে দেখা যায় না। যেমনটা দেখো, আমাদের জীব হচ্ছে কয় প্রকার? জীব হচ্ছে 2 প্রকার। একদম আমরা ছোটবেলা থেকে পড়ে আসছি, একদম 3-4 থেকে, রাইট? সো একটা হচ্ছে কি বলতো, মানুষ, হ্যাঁ, আর একটা হচ্ছে কি প্রাণী, কি বলতো, আর একটা হচ্ছে প্রাণী। মানুষ তো আমরা একই রকম আছে। এই প্রাণীটার মধ্যে আবার 2 ধরনের আছে। একটা উচ্চ শ্রেণীর জীব, যদিও বা মানুষ এবং প্রাণী উচ্চ শ্রেণীর জীব। বাকি আরেকটা রয়েছে, সেটা হচ্ছে নিম্ন শ্রেণীর জীব। নিম্ন শ্রেণীর জীব। তাহলে চলো আমরা সেই ধারাবাহিকতা আমরা বইটা একটু পড়ার চেষ্টা করি। কি কি, কারা কারা? ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, শৈবাল, এমিবা ইত্যাদি হলো নিম্ন শ্রেণীর জীব। তাহলে কারা কারা নিম্ন শ্রেণীর জীব বলো তো? ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, শৈবাল, এমিবা ইত্যাদি হলো নিম্ন শ্রেণীর জীব। তো এদের মধ্যে ভাইরাস, ব্যাকটেরিয়া, এমিবা এদের অণুবীক্ষণ যন্ত্র সাহায্য ছাড়া দেখা যায় না। এই যে যায় না, এটা একটু তোমরা মার্ক করে রাখবা, আমি রেড কলমটা নিই। যায় না। তাহলে এখন প্রশ্ন আসতে পারে, আচ্ছা ভাইয়া ভাইরাস তাহলে দেখা যায় না, ব্যাকটেরিয়া তাহলে দেখা যায় না, এমিবা তাহলে দেখা যায় না, তাহলে এই যে আমাদের ছত্রাক এবং শৈবাল, এখানে দুইটা কি ছিল বলতো? নিম্ন শ্রেণীর জীব ছিল। এদের আসলে কিরকম? ছত্রাকটা হচ্ছে কি জানো? আমি এখানে একটু তোমাদের দেখাই। ছত্রাক হচ্ছে, আমরা উল বলি না, উল, ব্যাঙের ছাতা, হ্যাঁ, ব্যাঙের ছাতা বলি কিনা? সো এটাকে বলা হয়
ওল, হ্যাঁ, ওল ওল মাশরুম বলে আর কি, মাশরুম। এইটা হলো ছত্রাক। এটা কি বলতো, এটা হলো ছত্রাক। তাহলে শৈবালটা কি? শৈবাল হচ্ছে যে দেখবা পুকুর পানিতে ময়লা হতে 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 অনেক সময় শ্যাওলা ঝরে, কি বলতো, শ্যাওলা জমে যায়। এই শ্যাওলা, সবুজ রঙের শ্যাওলাটাকে বলা হয় শৈবাল। এগুলো ম্যাক্সিমাম তোমার সমুদ্র যে তীরে যে পাথরগুলা থাকে, তোমরা যদি আমাদের এইদিকে কক্সবাজারের দিকে বেড়াতে আসো অবশ্যই দেখতে পারবা কক্সবাজার সমুদ্র সৈকতে কিন্তু এরকম পাথরের গায়ে শৈবালগুলো দেখা যায়। এবং তোমাদের ওই ওদিকে উত্তরবঙ্গের দিকে তোমাদের যদি হচ্ছে পুকুর থাকে, দেখবা পুকুরের উপর যে সবুজ সবুজ যে আবরণের পানির উপর যে তার থাকে, সেটা হচ্ছে কি বলতো শৈবাল। আচ্ছা, এখন আসো এরা আসলে অণুজীবের অন্তর্ভুক্ত। অন্তর্ভুক্ত মানে কি, ভিতরের মধ্যে আছে, মানে এগুলোকেই ধরা হয়। তাহলে কিছু কিছু ছত্রাক এবং শৈবাল কালো চোখে দেখা গেলেও অধিকাংশ, অধিকাংশ মানে কি প্রায় অনেকটুকু বেশি, অধিকাংশ মানে হচ্ছে ধরো আমরা 100% তো, সো অধিকাংশ যদি বলি এই যে 70%, দেখো 70%, না হলে কিন্তু এদের ছত্রাক শৈবাল অণুজীব বলা হতো? অবশ্য হতো না। এই নিম্ন শ্রেণীর জীব যারা, তাদেরকে কি বলা হয় আবার, অণুজীব বলা হয়। তাহলে ছত্রাক এবং শৈবাল দেখতে অণুবীক্ষণ যন্ত্রের সাহায্য লাগে, মানে 70% ছত্রাক এবং শৈবালকে দেখতে অণুবীক্ষণ যন্ত্র আমাদের লাগে। এসব অণুজীব মানুষ, গৃহপালিত পশু এবং উদ্ভিদের রোগ সৃষ্টি করে। তাহলে কাদের কাদের রোগ সৃষ্টি করে একটু মাথা রাখতে হবে, অণুজীব। এইসব অণুজীবগুলা মানুষ, তারপর হচ্ছে গৃহপালিত পশু এবং উদ্ভিদের বিভিন্ন রোগ সৃষ্টি করে। আবার পরিবেশের এদের অনেক অনেক উপকারী ভূমিকাও রয়েছে। ঠিক আছে? আচ্ছা, আমি কিন্তু বারবার বলতেছি, তোমরা যারা আমার এর আগে কখন ক্লাস করো নাই, আমি হয়তো ইম্পর্টেন্ট টপিকগুলো তোমাদের পড়িয়ে দিব, বাট যেগুলো তাকায় দিব এগুলো একদম পড়ে ফেলতে হবে, যাতে পরীক্ষায় আসলেও যাতে পারো। সরি, আসলে অণুজীবের জগৎ। আমরা আমাদের চারপাশে অনেক জীব দেখতে পাই। এইসব জীব ছাড়া আমাদের পরিবেশ অনেক জীব রয়েছে যা আমরা খালি চোখে দেখা যায় না। এদের অধিকাংশই কোষে সুগঠিত নিউক্লিয়াস আসলে নেই। তাহলে আমাদের অণুজীবের, ঠিক আছে, আমাদের চারপাশে যে কালো চোখে যে জীবগুলো আসলে রয়েছে, এদের আসলে কি নাই বলতো, সুগঠিত নিউক্লিয়াস নাই। এরা অণুজীব নামে পরিচিত। তাহলে আমরা বুঝতে পারলাম অণুজীবের কি নাই বলতো, সুগঠিত নিউক্লিয়াস নাই। তাহলে উচ্চ শ্রেণী মানে কারা, মানুষ এবং প্রাণী, তাদের কি আছে বলতো, নিউক্লিয়াস আছে। ওকে, আচ্ছা, এইসব অণুজীব থেকে সৃষ্টির শুরুজীব সূত্রপাত হয়েছে। মানে কি বোঝাতে চেয়েছে, আজ থেকে প্রায় 400-500 বছর আগে, আমরা হয়তো বিজ্ঞানে জেনে থাকবো তোমরা অনেকেই। সো ওই ছোট্ট একটা ক্ষুদ্র পোকা থেকেই কিন্তু, মানে পোকা থেকেই এই সৃষ্টির শুরু জীবনে আসলে সূত্রপাত ঘটেছে, তাই না? মানে ডাইনোসরের একদম যুগের আমল থেকে যদি বলি, তাদের সেই থেকে এর আরো অনেক আগে থেকেও আমরা 400-500 কোটি বছর, আসলে কোটি বছর হবে, আমি 400-500 বছর বলে ফেলছি, 400-500 বছর, কোটি বছর আগে, ঠিক আছে, 500 বা 400 বছর আমার একটু হয়তো মনে নাই, বাট এরকম একটা সময় হবে, কোটি বছর আগে জীবন আসলে কি হয়েছে, সূত্রপাত হয়েছে। তাই অণুজীবকে আদিজীবও বলা হয়ে থাকে। তাহলে কাদেরকে আদিজীব বলা হয়, অণুজীবকেও আদিজীব বলা হয়। আমরা ষষ্ঠম শ্রেণীতে মার্গুলিস এবং হুট্টেকারের জীবজগতের পঞ্চরাজ্য ব্যবস্থাপনায় অণুজীবসমূহকে মনেরা, তারপর হচ্ছে পুস্টিওটা, ফানজাই রাজ্যে দেখতে পেয়েছি। এই ওয়ার্ডগুলো একটু মাথায় রাখবে, বিজ্ঞানীদের নাম কি, সেটা হচ্ছে মার্গুলিস এবং হুইটেকারের, হুইটেকারের আমরা পঞ্চরাজ্য, কি রাজ্য, পঞ্চরাজ্য, যেমন মনেরা, তার হচ্ছে পুস্টিওটা, তারপর হচ্ছে ফানজাই রাজ্যে দেখতে পেয়েছো। এবার অণুসমূহের শ্রেণী ভাগ করতে গিয়ে বর্তমানকালে অণুজীব বিজ্ঞানী এই জগৎটাকে 3টা রাজ্যে ভাগ করেছেন। কয়টি রাজ্যে ভাগ করেছেন? 3টা রাজ্যে ভাগ করেছেন। এই অণুজীবের জগৎ রাজ্য হচ্ছে এক, সেটাকে বলা হয় একেরিওটা, তারপর হচ্ছে প্রোক্যারিওটা এবং ইউক্যারিওটা। তা আমরা এটাকে এইভাবে মনে রাখি, এ, তারপর হচ্ছে পি, তারপর হচ্ছে ইউ। তার মানে আমাদের কি ধারালো, এটা হচ্ছে আপু, কি ধারালো বলতো, আপু। তাহলে এতে কি হবে, এতে হবে আমার এরিওক্যারিওটা, এটা একেরিওটা, এটা হবে একেরিওটা। তাহলে প্রোক্যারিওটা, ইউক্যারিওটা। তাহলে আমরা কি জানলাম, আপু জানলাম, তাই না? আপু দিয়ে কি, একেরিওটা, প্রোক্যারিওটা এবং ইউক্যারিওটা।
এবার আসো আমরা রাজ্য মানে কি বলছে, একেরিওটা বা অকোষীয়, এটাকে কি বলতো, অকোষীয়, আদিকোষ এবং প্রকৃত কোষী। তাহলে ইউ মানে কি, তুমি না? তো ইউ মানে কি সচরাচর তুমি, তাহলে তুমি একটা কি, যদি আমার ফার্স্ট পার্সন, তুমি এটা কি সেকেন্ড পার্সন না? তাহলে সেকেন্ড পার্সন বুঝালে আমরা প্রকৃত কোষী ধরে নিব। তাহলে এই তোমার আগে কে আছে, পি আছে, তাহলে এটাকে আমরা কি ধরবো, আদিকোষী ধরে নেব। আর এটাকে অকোষী যেহেতু আছে, এটাকে আমরা অকোষী ধরে নিব। আমার পড়ানোর টেকনিকটা তোমাদের ভালো লাগছে? এখান থেকে যদি তোমাদের ভালো লেগে থাকে, অবশ্যই তোমরা যারা সাবস্ক্রাইব করো না, অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। এবং ক্লাসগুলো যদি ভালো লেগে থাকে, অবশ্যই তোমরা তোমাদের ফ্রেন্ডদের মাঝেও এই ক্লাসগুলো শেয়ার করে দেবে, তারাও যাতে কিছু জানতে পারে, শিখতে পারে। বুঝতে পারলা? ওকে, তোমরা কিন্তু আমাকে প্রমিস করেছো। তাহলে আসো, এবার আসো, একেরিওটা অর্থাৎ মানে কি, একোষীয়। এসব অণুজীব এতই ছোট যে সাধারণ আলোক আলোক অর্থাৎ যেই নর্মাল যে অণুবীক্ষণ যন্ত্রগুলো আছে সেগুলো দিয়েও কি করা যায় না, দেখা যায় না। সো এদের দেখতে হলে ইলেকট্রন অণুবীক্ষণ লাগবে। আলোক অণুবীক্ষণ এই কথাটা মাথা রাখবা। এখানে কিন্তু দুটি কি বলেছে, দুটি অণুবীক্ষণ যন্ত্রের কথা বলেছে। এক আলোক অণুবীক্ষণ যন্ত্র এবং দুই ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে, মাথা রাখবা। তাহলে প্রয়োজন হয়, যেমনটা হচ্ছে ভাইরাস, তাহলে ভাইরাসটা কি অকোষীয়, এদেরকে বলা হয় কি একেরিওটা। আচ্ছা, তারপর রাজ্য 2, এটা হচ্ছে কি প্রোক্যারিওটা অর্থাৎ আদিকোষী। এসব অণুজীবের কোষে কেন্দ্রিকা কি থাকে না, সুগঠিত নয়, কেন্দ্রিকা সুগঠিত নয়। তাহলে এদের সুগঠিত কেন্দ্র না থাকা এদের কোষকে বলা হয় আদিকোষ, যেমন হচ্ছে ব্যাকটেরিয়া। তাহলে ভাইরাস, তাহলে হচ্ছে ব্যাকটেরিয়া, এরা কারা? এরা হচ্ছে রাজ্য 2তে কিন্তু অবস্থান করে। তাহলে রাজ্য 3 ইউক্যারিওটা বা প্রকৃত কোষী। এসব অণুজীব কোষে সুগঠিত, কেন্দ্রিকে সুগঠিত, তাদেরকে প্রকৃত কোষী আসলে বলে, যেমন শৈবাল, ছত্রাক এবং প্রোটোজোয়া এ ধরনের অণুজীব। তাহলে আমরা বুঝতে পারলাম এই চারটুকু থেকে অনেক কিছু ইনফরমেশন আছে। আচ্ছা, ভাইরাস এবং ব্যাকটেরিয়া। সো এখান থেকে তোমাদের সৃজনশীল প্রশ্ন আসবে, এটা একদম 3 স্টার, ঠিক আছে? সিকিউ তোমাদের এখান থেকে আসবে, তাই ভালো করে এটা তোমরা পড়বা, ঠিক আছে? আচ্ছা, যেমন কি কি আছে দেখো, ভাইরাস আছে, রেক্টাস, ছত্রাক, ব্যাকটেরিয়া, শৈবাল, তারপর হচ্ছে প্রোটোজোয়া ইত্যাদি বিভিন্ন ধরনের অণুজীব আমাদের পরিবেশের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে। আচ্ছা, এবার আসো ভাইরাসটা। সো ভাইরাস আমরা কিছুক্ষণ আগেই পড়েছি যে ভাইরাস দেখতে হলে আমাদেরকে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র লাগবে। আলোক অণুবীক্ষণ যন্ত্রের সাহায্য দিয়ে কিন্তু আমরা ভাইরাসকে দেখতে পারবো না। তাহলে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র ছাড়া ভাইরাসকে আসলে দেখা যায় না। এরা আসলে সরলতম গঠনের। ভাইরাস দেহে কোষ প্রাচীর, প্লাজমা, লেমা, সুগঠিত নিউক্লিয়াস, সাইটোপ্লাজম ইত্যাদি কিছুই কিন্তু আসলে নেই। তাই ভাইরাস দেহকে অকোষীয় বলা হয়। মানে এটা নরম টাইপের, এটা বুঝতে চাচ্ছে যে যাদের মধ্যে কি নাই বলতো, কোষ প্রাচীর নাই, লেমা নাই, সুগঠিত নিউক্লিয়াস নাই, সাইটোপ্লাজম ইত্যাদি কিছুই কিন্তু নাই। তাই ভাইরাসের দেহকে আমরা অকোষীয় বলা হয়ে থাকে। এরা শুধুমাত্র আমিষ আবরণ এবং নিউক্লিক অ্যাসিড, ডিএনএ, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, ডিএনএ মানে কি ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড এবং আরএনএ দিয়ে গঠিত। তাহলে এই ভাইরাসগুলো ডিএনএ এবং আরএনএ দিয়ে কি বলতো গঠিত হয়। তাহলে ডিএন, ডিঅক্সিরাইবো নিউক্লিক অ্যাসিড, আর এনএ, এটা দিয়ে কি বলতো, এটা দিয়ে মানে গঠিত হয়। সো এদের আসলে আমিষ আবরণ থেকে নিউক্লিক অ্যাসিড বের হয়ে গেলে এরা জীবনের সকল লক্ষণ হারিয়ে ফেলে। তবে অন্য জীবের যেই মাত্র আমিষ আবরণ, অর্থাৎ কি বলতে, ধরো এটা একটা মানুষের জীবদেহ, খেয়াল করো, এটা একটা জীবদেহ। এই জীবদেহ থেকে যদি ভাইরাসটাকে ধরো, ভাইরাসটাকে বের করে দেওয়া হয়েছে, ঠিক আছে? ভাইরাসটাকে বের করে দেওয়া হয়েছে। সো এই অংশটাকে এই ভাইরাসটা আর জীবিত থাকবে না। যখনই আমিষ মানে তো মাংস জাতীয় খায় না, সো সেম একটা জীবদেহের কাছাকাছি আসবে, ও আবার সক্রিয় হয়ে উঠবে। আবার কি বলতেছি, সক্রিয় হয়ে উঠবে। অর্থাৎ ওই যে বলে না, ধরো তোমার হাতে ভাইরাস লেগে আছে, তুমি স্যানিটাইজার বা তুমি হচ্ছে সাবান দিয়ে বলো বা হ্যান্ড ওয়াশ দিয়ে বলো, তুমি হচ্ছে হাত ধুয়ে ফেলেছো, সেই ক্ষেত্রে ভাইরাসটা চলে গেছে। সে চলে যাওয়ার পর সাথে সাথে সে যখন মুক্ত একটা অবস্থান আসবে, তখন কিন্তু ভাইরাসটার মধ্যে যা শক্তি ছিল তা কিন্তু কি হারিয়ে ফেলবে। বাট
যখন যখন সে আরেকটি এবং জীবজগৎ পাবে বা জীবজগৎটাকে বলা হয়েছে এখানে আমিষ আবরণ পাবে, সেখান থেকে নিউক্লিক অ্যাসিড একত্র করে তখনই সে আবার তার লক্ষণগুলো ফিরে পাবে। ওই যে দেখবা হাঁচি দিলে হাঁচি দিলে তার থেকে দূরে থাকা ভালো, কেন হাঁচি দিলে তার থেকে যে ভাইরাসটা বের হচ্ছে সেটা তোমার শরীরেও কি করতে পারে, প্রবেশ করতে পারে। অর্থাৎ জীবিত জীবদেহ ছাড়া বা জীবদেহে বাইরে জীবিত জীবদেহ ছাড়া বাইরের এরা কিন্তু জীবনের কোনো লক্ষণ দেখায় না। সো এই কারণে ভাইরাস আসলে প্রকৃত পরজীবী। তাহলে ভাইরাস কি জীবী? প্রকৃত পরজীবী। এটা তোমাকে এমসিকিউতে দিতে পারে। আচ্ছা, যেমনটা দেখো ভাইরাস হচ্ছে গোলকার, দণ্ডকার, ব্যাঙাচি নিয়ে পাউরুটির নিয়ে, এগুলো একটু মুখস্থ রাখবে, এমসিকিউতে দিতে পারে তোমাদেরকে এমসিকিউ। তো ভাইরাস মানবদেহে বসন্ত, হাম, সর্দি, ইনফ্লুয়েঞ্জা ইত্যাদি রোগ সৃষ্টি। তাহলে ভাইরাস দেখতে কেমন? গোলাকার, দণ্ডাকার, ব্যাঙাচির ন্যায়, পাউরুটির ন্যায়। এবং ভাইরাস মানব দেহের বসন্ত ও হাম, সর্দি, ইনফ্লুয়েঞ্জা ইত্যাদি রোগ আসলে কি করে সৃষ্টি করে। বসন্ত, হাম আসলে এরা কি বায়ুবাহিত রোগ। বসন্ত, হাম এবং সর্দিগুলো বায়ুবাহিত রোগ। ধানের, ট্যাঙ্গুরা এবং তামাকের মোজাক ভাইরাস, এগুলো আসলে কিসের লক্ষণ? ভাইরাসের লক্ষণ। এখন ভাইরাসের আসলে উপকারিতা কি, এটা কি বলতে চাচ্ছে? সো ভাইরাসের উপকারিতা হচ্ছে বিভিন্ন রোগ যেমন বসন্ত, পোলিও, তারপর হচ্ছে প্লেগের টিকা ভাইরাস ইত্যাদি তৈরি করে। এবং জিন প্রকৌশল ভাইরাস ব্যবহৃত হয়। কিছু কিছু ভাইরাস ব্যাকটেরিয়াজাত রোগ প্রতিরোধে সহায়তা করে। একদম বুঝিয়ে ভালো করে পড়বা, মুখস্থ করে ফেলবা, ঠিক আছে? আমি আবার যেমন বিভিন্ন রোগ আছে সেগুলো হচ্ছে বসন্ত, পোলিও, তারপর হচ্ছে প্লেগেটের টিকা ভাইরাস থেকে তৈরি করা হয়। মানে এই যে রোগগুলো দেখছো না, এই রোগগুলো কিন্তু ভাইরাস থেকে কি করা হয়, এদের মানে প্রতিরোধ যে টিকাটা ওটা কিন্তু এইসব রোগ থেকে কিন্তু কি করা হয়, তৈরি করা হয়। এখন ভাইরাসের অপকারিতা, ভাইরাসের অপকারিতা যেমন মানব দেহে কোভিড-19, বসন্ত, হাম, জলাতঙ্ক মানে কুকুর কামড়ালে, এইডস প্রভৃতি রোগ আসলে কি করে সৃষ্টি করে। উদ্ভিদের বিভিন্ন রোগ যেমন তামাকের মোজাক রোগ, তারপরে ধানের টুংরো রোগ ইত্যাদি আসলে কি করে সৃষ্টি করে। এবার আসো ব্যাকটেরিয়া। সো ব্যাকটেরিয়া সম্পর্কে একটু জেনে নিব আমরা। ব্যাকটেরিয়ার কিছু কথা আমরা পূর্বে শ্রেণীতে জেনেছি, আবার একটু বিস্তারিত জানবো। ব্যাকটেরিয়া হলো আদি নিউক্লিয়াস যুক্ত, খেয়াল করো, আদি নিউক্লিয়াস যুক্ত অসবুজ এবং এককোষী অণুবীক্ষণিক জীব। তাহলে ব্যাকটেরিয়া একটা কি? ব্যাকটেরিয়া একটা হলো নিউক্লিয়াস যুক্ত অসবুজ এককোষী অণুবীক্ষণিক জীব। সো বিজ্ঞানী অ্যান্টনি ফন লিওয়েন হুক সর্বপ্রথম ব্যাকটেরিয়া দেখতে পান। বিজ্ঞানী অ্যান্টনি ফন লিওনেন হুক সর্বপ্রথম ব্যাকটেরিয়া দেখতে পান। ব্যাকটেরিয়া কোষ গোলাকার, দণ্ডাকার, কমা ইত্যাদি পেঁচানো আসলে নানা ধরনের কি হতে পারে বলতো, হতে পারে। দেহের আকার আকৃতি ভিত্তি করে একে নিম্নরূপ শ্রেণীবদ্ধ করা হয়। সো কক্কাস মানে কি? কোনো ব্যাকটেরিয়া কোষের আকৃতি হচ্ছে গোলাকার। তাহলে কক্কাস প্যারাস আছে, বেলিয়াস আছে, কমা আছে, এগুলো একটু বিস্তারিত পড়বা। হ্যাঁ, আমি তোমাদেরকে 5 দিয়ে রাখছি। সো এইখান থেকে তোমাকে অবশ্যই প্রশ্ন লিখতে বলতে পারে ভাইয়া, ঠিক আছে? আচ্ছা, এবার একটু পড়ি আমরা। কক্কাসটা কি বলছে? কক্কাস বেড়া আসলে গোলাকার। এরা কক্কাস ভাইরাস নামে পরিচিত। এদের একক বা দলবেঁধে থাকতে পারে না, মানে এরা দলবেঁধে থাকার প্রবণতা আছে। সো নিউমোনিয়া রোগ আসলে কি করে সৃষ্টি করে? তাহলে নিউমোনিয়া রোগ সৃষ্টি কারা করে? কক্কাসরা। বেলিয়াস আসলে দেখতে লম্বাটা, এটা গোলা, এটা লম্বা। তারপর হচ্ছে ধনুষ্টাঙ্কা, রক্তমাশয়, তারপর ইত্যাদি রোগ আসলে কি করে সৃষ্টি করে। সো এরা বাঘা দণ্ডের নিয়ে আকৃতি হচ্ছে ব্যাকটেরিয়া। সো মানুষের কলেরা রোগের ব্যবহৃত মানে ব্যাকটেরিয়া, এটা আসলে এদের হয়। স্পাইরেলিয়াম, এ ধরনের ব্যাকটেরিয়া আসলে আকৃতি খুবই পেঁচানো। তাহলে আমরা 4টা পেলাম, সেটা হচ্ছে কি কি দেখো, গোলাকার, লম্বা, তারপর হচ্ছে দণ্ডাকার, তার মানে গোল, তারপর হচ্ছে একদম দণ্ডের মতো, তারপর এটা হচ্ছে বাঁকা মানে বাঁকা দণ্ডের মতো, এবং আরেকটা হচ্ছে কি পেঁচানো, আরেকটা কি পেঁচানো। তাহলে একটা হচ্ছে গোলাকার, একটা হচ্ছে দণ্ডাকার, তারপরে আরেকটা হচ্ছে কি বাঁকা দণ্ডের নিয়ে, আর একটা হচ্ছে আকৃতি পেঁচানো। এবার আসলে ব্যাকটেরিয়া আসলে উপকারিতা খুবই গুরুত্বপূর্ণ। সো মৃত জীবদেহ বা আবর্জনা পচাতে কি করে সাহায্য করে? একমাত্র ব্যাকটেরিয়া প্রকৃত থেকে সরাসরি মাটিতে নাইট্রোজেন সংবধন করে। নাইট্রোজেন কি করে সংবধন করে? আরো কি করে দেখো, এটা হচ্ছে পাট থেকে আঁশ চড়াতে ব্যাকটেরিয়া আসলে কি করে সাহায্য করে? দই তৈরি করতে ব্যাকটেরিয়া আসলে কি করে সাহায্য করে? বিভিন্ন জীবন, তারপর হচ্ছে রক্ষাকারী অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়া থেকে কিন্তু তৈরি করা হয়। ব্যাকটেরিয়া জিন প্রকৌশল মূল ভিত্তি। জিন প্রকৌশল একটা হচ্ছে ভিত্তি, যেখান থেকে হচ্ছে তোমার
প্রকৌশলীর মাধ্যমে, মানে জিন প্রকৌশলের মাধ্যমে এই ব্যাকটেরিয়াকে করা হয় আর কি। তো কিছু ক্ষেত্রে দেখবা জীবনের কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য পাওয়ার জন্য জিনগত পরিবর্তনের কাজে ব্যাকটেরিয়াকে আসলে ব্যবহার করা হয়। ফর এক্সাম্পল, আমরা জিন মানে কি, মানুষের মৌলিক একক হচ্ছে জিন, অর্থাৎ তোমার বাবা মার বৈশিষ্ট্যগুলো তোমার উপরে আসবে কিসের মাধ্যমে, সেটা হচ্ছে জিন মাধ্যমে। এই যে জিন প্রকৌশল মানে কি, এক স্থানান্তরিত করা, সো জিন এটা থেকে, সো জিন আরেকটা দেহে স্থানান্তর করে, যেটা প্রকৌশল মানে কৌশল, এটা মানে প্রকৌশল আর কি, এটাকে আমরা ব্যাকটেরিয়ার সাহায্যে কিন্তু অনেক সময় করা হয়ে থাকে। যেমনটা দেখো, এখন আসো ব্যাকটেরিয়া অপকারিতা কি বলছে। ব্যাকটেরিয়া মানবদেহে যক্ষ্মা, কলেরা, টাইফয়েড, আমাশয় প্রভৃতি রোগ কিন্তু সৃষ্টি করে। তাহলে খেয়াল করো, অনেক সময় বাংলাদেশের বেশিরভাগ মানুষের কিন্তু কলেরা, যক্ষ্মা, তারপর হচ্ছে টাইফয়েড, আমাশয়, এইগুলো কিন্তু মোস্ট অফ দ্য ফেভারিট, একদম সচরাচর তুমি সারা বছরই দেখবে মানুষের মধ্যে কোনো না কারোর মধ্যে এরকম হয়ে থাকে। যেমন খাবার যে পচে যায়, ফলমূল যে পচে যায়, ওগুলো ব্যাকটেরিয়ার মাধ্যমে হয়ে থাকে। যেমন উদ্ভিদের বিভিন্ন রোগ, যেমন ধানের লিফ ব্লাইট, তারপর হচ্ছে টমেটো ক্যাঙ্কার ইত্যাদি, এগুলো কিন্তু এমসিকিউর জন্য বেশি বেশি গুরুত্বপূর্ণ। এমসিকিউর জন্য একটু ভালো করে দেখব। আচ্ছা, তারপর ছত্রাক, শৈবাল এবং এমিবা। ছত্রাক, শৈবাল আমি তো বলেছিলাম, ছত্রাক এবং শৈবাল এটা তোমরা হচ্ছে নিজেরাই পড়বা, ঠিক আছে। আমি একটু দেখি। আচ্ছা, এখানে কি বলছে দেখো, ছত্রাক সমাঙ্গদেহী ক্লোরোফিল বিহীন, অর্থাৎ ক্লোরোফিল নাই, অসবুজ আসলে একটা জীব, যেমন ক্লোরোফিলের অভাবে এরা সালোক সংশ্লেষণ তৈরি করতে আসলে এরা পারে না, অর্থাৎ উলের কথা বলছে আর কি। সো এই উল তৈরি হতে কি লাগে না, ক্লোরোফিল, আসলে ক্লোরোফিলের অভাবে সালোক সংশ্লেষণ এটা তৈরি করতে পারে না, তাই এরা পরজীবী অর্থাৎ মৃতভোজী। পরভোজী ছত্রাক বাসে এবং পচা খাদ্য, মূল, শাকসবজি, রুটি ইত্যাদিতে জন্মায়। সো মৃতভোজী ছত্রাক এবং জৈবতে আসলে জন্মায়। ওকে, সো ছত্রাকের অর্থনীতি এবং ছত্রাকের প্রতিরোধ এটা একটু দেখে ফেলবে, তোমরা দেখলে হবে। এটা আমি তো শুরুতে তোমাদেরকে বলেছিলাম। আচ্ছা, শৈবালটা একটু তোমাদেরকে দেখো, একটু পড়াই দিই। শৈবাল সমাঙ্গ বর্গের ক্লোরোফিল যুক্ত এবং সবুজি উদ্ভিদাই হচ্ছে কি শৈবাল, ঠিক আছে। শৈবাল ওই যে সবুজ সবুজ যেগুলো বলছি, এরা কিন্তু মাটি, পানি ও অন্যান্য গাছের উপর জন্মায়। দেখবা আমাদের বিল্ডিং বাড়িগুলোতে সবুজ সবুজ শেওলা জন্মে, সবুজ সবুজ কিছু আস্তরণ জন্ম হয়, হ্যাঁ, এগুলাকে কিন্তু শৈবাল বলা হয়। এগুলো অনেক সময় গাছেও কিন্তু দেখা যায়, তোমরা দেখেছো কিনা জানি না। সবুজ চারা কিন্তু লাল, বাদামি, এরা বিভিন্ন রঙের হয়ে থাকে, যেটাকে বলা হয় আমরা অ্যাসপাইরোগাইয়া নামক শৈবাল কিন্তু বেশিরভাগ জলাশয়ে দেখা যায়। আমি কিন্তু শুরুতে তোমাদেরকে এটা বলেছি। শৈবালের উপকারিতা একটু দেখে ফেলবা, তারপর আমরা দেখব শৈবালের অপকারিতা। শৈবালে কি বলতো অপকারিতা। এমিবাটা একটু এটাকে 30 স্টার দেওয়া যায়, 30 স্টারটা ভালো করে দেখবে। যেমন প্রোস্টিওটা রাজ্যের সদস্য হচ্ছে এমিবা, এককোষী জীব। সো এদের দেহ ক্ষুদ্রাকার, অণুবীক্ষণ যন্ত্র ছাড়া এদের আসলে দেখা যায় না। এরা আসলে প্রয়োজনীয় দেহের আকার কিন্তু পরিবর্তন করতে পারে। তাহলে তারা তাদের প্রয়োজনীয় দেহের আকার পরিবর্তন করতে পারে, এরা হচ্ছে এমিবা। সো এদের দেহ থেকে আঙ্গুলের মতো অভিক্ষেপককে গণপথ বলা হয়। তাহলে গণপথ কাকে বলা হয়, এদের দেহ থেকে আঙ্গুলের মতো, এগুলাকে বলা হয়। দেখো এই যে এগুলো আঙ্গুলের মতো না, এগুলো বের হয়েছে, এই যে এগুলো আঙ্গুলের মতো, এদেরকে বলা হয় কি অভিক্ষেপগুলোকে গণপথ বলা হয়। চিত্রটা একটু লক্ষ্য করবা, চিত্রটা একটু লক্ষ্য করবা তোমরা, ঠিক আছে। এর সাহায্যে এমিবা আসলে খাদ্য গ্রহণ এবং চলাচল করে। এদের দেহ হচ্ছে পানি গহ্বর, খাদ্য গহ্বর এবং সংকোচন গহ্বর থাকে। এরা সারা বছর একটি পাতলা আবরণ এবং স্বচ্ছ পদার্থ দ্বারা গৃহীত থাকে। ছবিটাকে বলা হয় প্লাজমোমা। এমিবা সাধারণত পানিতে, স্যাঁতসেঁতে মাটিতে, পুকুরের তলায় পচা জৈব আবর্জনার মধ্যে জমায়, ঠিক আছে। আচ্ছা, যেমনটা দেখো এন্টিমা। এন্টিমা হচ্ছে একটু ভালো করে পড়বা, এটাকে আমরা 5 স্টার দিব। এন্টিমাটা ভালো করে পড়বা, ঠিক আছে। আমি একটু দেখি। যেমন কখনো কখনো প্রতিকূল পরিবেশ, এরা গোলাকার, এরা হচ্ছে গোলাকার পরিবেশ আবরণ নিজেদের দেহে রাখে, এই অবস্থাকে সিস্ট বলে, ঠিক আছে, সিস্ট বলে। স্বাস্থ্য ঝুঁকিতে এটা তোমরা নিজেরা পড়তে পারবা, আসলে অণুজীবগুলা কিভাবে ভূমিকা রাখে, ঠিক আছে। তারপর আমি একটু দেখি কোন লাইনগুলো তোমাদেরকে দাগায় দিতে হবে। এইটুকু পড়বা। সো ভাইরাস আক্রান্ত হলে 2 থেকে 3 দিন এমনি রোগ সেরে যায়।
এইটা পড়বে, এটুকু পড়বা। সো মানবদেহের অণুজীব সৃষ্টিকারী স্বাস্থ্যযোগের প্রতিরোধ এবং পরীক্ষা সেলফ স্টাডিতে তোমরা পড়বা। তারপরে যদি তোমাদের যদি কোনো কোয়েশ্চেন এখান থেকে পাও, অবশ্যই সেটা হচ্ছে আমাদেরকে কমেন্ট করে জানাবা, ঠিক আছে? দেখে বলো তো এইটা, এই প্রশ্নটা আর এই প্রশ্নের যারা হচ্ছে আমার ক্লাসটা করছে, আমি কিন্তু তোমাদের দেখাইছিলাম যে নিউমোনিয়া আসলে রোগ সৃষ্টিকারী কোন ব্যাকটেরিয়া, এটা তোমরা কমেন্টে জানাবা, ঠিক আছে? কোথায় জানাবা? কমেন্টে তোমরা জানাবা। আমি একটু তোমাদের দেখাই দিই। যেমন আমাদের স্পাইলিমা বলছে, কক্কাস বলছে, বেসিলিমা, কমা বলছে। আচ্ছা, এই যে দেখো নিউমোনিয়া, দেখছো আমি দাগ দিয়ে রাখছি। নিউমোনিয়া রোগটা সৃষ্টিকারী হচ্ছে ব্যাকটেরিয়া, তারপরে কি ককটাস। আমরা পেলাম কি একটু দেখি। তাহলে এটা আনসার কি হবে? ককাস। তোমরা যারা কমেন্টে ককাস লিখেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট পরবর্তীতে হচ্ছে আমরা ক্লাসে তোমাদের সাথে দেখা হবে। আজকে ক্লাসটা করে তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা সেটা কমেন্টে জানাবে। তোমাদের একটা কমেন্ট কিন্তু আমাদেরকে অনেক বুস্ট করে, কারণ ক্লাস দেওয়াতে আগ্রহটা বাড়িয়ে তোলা আর কি, অন্তত এঙ্গেজমেন্টটা বাড়ে। সো তোমরা যারা শেষ পর্যন্ত ক্লাসে দেখেছো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে।